সেনা কর্মকর্তারা যারা কমান্ডে ছিল তাদের মন মানসিকতার পরিবর্তন হবে। আমাদের আজকে যেটা প্রয়োজন যে কি আমার স্বরাষ্ট্রমন্ত্রী উদ্যোগী হয়ে স্পেশাল অ্যালোকেশন নিয়ে এই বাংলাদেশ রাইফেলসকে আরো শক্তিশালী করে বর্ডারে আজকে দাঁড়া করাবে। মাননীয় স্পিকার, আমাদের অর্থমন্ত্রী একটা ফিসক্যাল পলিসি উত্থাপন করেছে জাতির সামনে। তো আমি যখন সমাজে বিভিন্ন জায়গায় যাই তখন তারা প্রশ্ন করে, এই তোমাদের বাজেটটা এটা কি হলো? তখন আমি বলি, এই আমির খসরু মাহমুদ চৌধুরী বা আমার প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এখন পুশিনের গুতাগুতি খাবে, আর ওদিকে হরমুজ প্রণালী দিয়ে তেলের জাহাজ আসবে না এবং সব কিছুর দাম বেড়ে যাবে। কোন দিকে তারা তাদের দৃষ্টিপাত করবে? তা সত্ত্বেও এই স্বল্প সময়ের মধ্যে তারা 4 মাসের মধ্যে একটা বাজেট পেশ করেছে। এই বইটি, এই পুস্তকটি মাননীয় স্পিকার, এভরি পেজ, এভরি চ্যাপ্টার, প্রত্যেকটা পাতায় তুলে ধরেছে এই দেশের মানুষের বাস্তব চিত্রের কথা। আমি আপনার কাছে স্বল্প সময়ের মধ্যে বলতে চাবো যে যদি আপনি সমাজ কল্যাণ রাষ্ট্র দেখেন, অর্থাৎ সোশ্যাল ওয়েলফেয়ার স্টেট, or you look at a socialistic economy, or you see a capitalistic economy. এই তিনটা রাষ্ট্রের একটা যেটা সোশ্যালিস্টিক ইকোনমি আছে সেখানে দল নিয়ন্ত্রণ করে পুঁজিকে, যেটা ক্যাপিটালিস্টিক ইকোনমি আছে সেখানে ধনীরা নিয়ন্ত্রণ করে পুঁজিকে, আর যেখানে সমাজ কল্যাণ রাষ্ট্র যেটা আমরা বিশ্বাস করি সেখানে এটা নিয়ন্ত্রণ করে সাধারণ মানুষ। এই সাধারণ মানুষের ফিসক্যাল পলিসি তুলে ধরেছে আজকের জাতীয়তাবাদী দল। মাননীয় স্পিকার, আপনার কাছে স্বীকৃতি দিতে হবে, আমার ডান পাশে যারা বসে আছে এবং পুরা জাতি আজকে স্বীকৃতি দিচ্ছে, এই পুঁজির বিকাশ না হলে কোনো জাতির উন্নতি হয় না। এবং এই পুঁজির বিকাশের জন্য বিভিন্ন কার্ড আপনার জাতীয়তাবাদী দল এই দেশে প্রচলিত করেছে সমাজ, প্রচলিত করেছে কৃষক কার্ড, মহিলা কার্ড, বিভিন্ন কার্ড, আপনার প্রবাসী কল্যাণ কার্ডও আপনার তুলে ধরেছে। মাননীয় স্পিকার, আমার সময় ঘনিয়ে আসছে, আমি শিক্ষা মন্ত্রণালয়ের দিকে যাব। শিক্ষা মন্ত্রণালয় আমি যে কিছুদিন আগে ইউএনডিপির একটা ওয়ার্কশপে গিয়েছিলাম, এখন ওই ওয়ার্কশপে বিভিন্ন জাতির বিভিন্ন মহিলারা উপস্থিত ছিলেন। তাদের বক্তব্য আমি খুব মনোযোগ সহকারে শুনছিলাম। ওখানে মাননীয় স্পিকার সবাই ফিমেল স্যানিটেশন সম্পর্কে বলেছে। ফিমেল স্যানিটেশন, আমার এখানে মা বোনেরা আছেন, নিশ্চয় ফিমেল স্যানিটেশন মানে আমি কি বুঝাতে চাচ্ছি তারা বুঝে। শিক্ষা মন্ত্রণালয় কম্পালসারি করবে যারা এমপিওভুক্ত মহিলা মাদ্রাসা এবং স্কুল আছে। ধন্যবাদ মাননীয় সদস্য। পরবর্তী বক্তা মাননীয় সদস্য শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম 15, আপনার সময় 20 মিনিট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। 2026 এবং 27 অর্থ বছরের বাজেট আলোচনা করতে গিয়ে প্রথমেই আমি স্মরণ করছি 18 বছরের নির্যাতন, নিপীড়ন, অত্যাচার, গুম, খুন, শেষ পর্যন্ত আমাদের জামাত ইসলামীর শীর্ষ নেতাদেরকে বিচারিক হত্যাকাণ্ডের মাধ্যমে আমাদের ফাঁসির কাস্টে আমাদের 5 জন নেতাকে হত্যা করা হয়েছে। এবং 18 বছরে যেই সমস্ত
পরিবার নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, তাদেরকে স্মরণ করছি, শাহাদাত বরণ করেছেন। পরিশেষে ৩৬শে জুলাই যারা রক্ত দিয়েছে, আন্দোলন করেছে, শাহাদাত বরণ করেছে, তাদেরকে শ্রদ্ধা ভরে স্মরণ করছি। মানে স্পিকার, এই পার্লামেন্টটা হচ্ছে নির্যাতিত, নিপীড়িত, অসহায় মানুষের আহাজারির, মজলুমের আহাচারির সর্বশেষ 12ই ফেব্রুয়ারিতে যে নির্বাচনের মাধ্যমে পার্লামেন্ট গঠন হয়েছে, এই পার্লামেন্ট হচ্ছে 18 কোটি মানুষের সেই আশা আকাঙ্ক্ষার একটি পার্লামেন্ট। এই পার্লামেন্ট বিগত 54 বছর যে পার্লামেন্ট হয়েছে সেই পার্লামেন্টের মতো নয়। এই পার্লামেন্ট থেকে, এই পার্লামেন্টের কাছে বাংলাদেশের 18 কোটি মানুষ বিশাল প্রত্যাশা এবং বিশাল আশা নিয়েই এই পার্লামেন্ট গঠিত হয়েছে। এবং এই পার্লামেন্টে গঠিত হওয়ার পর আমরা কি দেখলাম মাননীয় স্পিকার? নির্বাচনের আগেই আমরা একটা স্লোগান দিতাম, সেই স্লোগান হচ্ছে চলো একসাথে গড়ি বাংলাদেশ। আজকে সেটার রেজাল্ট, মাননীয় প্রধানমন্ত্রী বিদেশ সফর করে আসার পর আমাদের অপোজিশন লিডার, মানবিক নেতা ডক্টর শফিকুর রহমান চলো একসাথে গড়ি বাংলাদেশ, সেটার আজকে প্রমাণ উনি আজকে এই পার্লামেন্টে দিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রীর এই সফরকে উনি প্রশংসিত করে আজকে বাংলাদেশের মানুষকে অতীতের সমস্ত কিছু ভুলে গিয়ে আগামীতে নতুন বাংলাদেশ গড়ার উনি যে অঙ্গীকার নির্বাচনের আগে করেছিলেন, সেটার প্রতিফলন আজকে উনার অপোজিশন লিডার হিসাবে মাননীয় প্রধানমন্ত্রীর সফরের পরে বক্তৃতায় উনি আজকে সেটা প্রকাশ করেছেন। মাননীয় স্পিকার, ডক্টর শফিকুর রহমান সাহেব অপোজিশন লিডার, উনি তো দেশবাসীকে বুঝিয়ে দিয়েছেন। উনি সরওয়ার্দীর উদ্যানের মহাসমাবেশে বক্তৃতা দিলেন, বক্তৃতায় অসুস্থ হলেন। আল্লাহ তাআলা ওনাকে ভালো করলেন। অসুস্থ অবস্থায় বসে বসে জাতির উদ্দেশ্যে উনি বক্তব্য রাখলেন। বক্তব্য রেখে ঘোষণা করলেন, আমরা যদি ক্ষমতায় যাই তাহলে আমরা সরকারি কোনো সুযোগ সুবিধা নেব না, ট্যাক্স ফ্রি গাড়ি নেব না, এবং আমরা কোনো ধরনের গৃহায়নের জন্য, আমরা কোনো ধরনের বাস স্থানের জন্য কোনো ধরনের জমিও আমরা নেব না। এরপরে উনি অসুস্থ হলেন। ওনাকে প্রস্তাব দেওয়া হলো যে আপনাকে বিদেশে গিয়ে হার্ট অপারেশন করতে হবে। উনি বললেন, না, আমি আমার দেশের উপরে আমার আস্থা রয়েছে, আমি এই দেশের মধ্যেই চিকিৎসা করব। আল্লাহর মেহেরবানি, উনি চিকিৎসা করলেন, ভালো হলেন, দেশবাসীর কাছে মেসেজ দিলেন, আমরা আর আমাদের দেশের চিকিৎসা জগৎকে লজ্জিত করতে চাই না। আমাদের দেশের চিকিৎসা জগৎ সম্পর্কে অপোজিশন লিডার স্বীকৃতি দিলেন। মাননীয় স্পিকার, আমি আজকে শ্রদ্ধা ভরে স্মরণ করছি, আমাদের 1991 সালে বাজেট পেশ করেছিলেন মরহুম সাইফুর রহমান। 2001 সালেও উনি বাজেট পেশ করেছিলেন সরকারের সময়ে। আমাদের মাননীয় অর্থমন্ত্রী চট্টলার অত্যন্ত ঐতিহ্য পরিবারের, বুনেদি পরিবারের, বাণিজ্যিক পরিবারের সন্তান। উনি চেম্বার সভাপতি ছিলেন, উনি আন্দোলন সংগ্রাম করেছেন। আমাদের স্টক এক্সচেঞ্জের চট্টগ্রামের উনি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। আমি আশা করেছিলাম উনি বাংলাদেশের 18 কোটি মানুষের দিকে তাকিয়ে বাজেট দিবেন, কিন্তু উনি বাজেট দেন নাই। সেটার প্রমাণ বাজেট উত্তর উনি সাংবাদিক সম্মেলন করেছেন। সাংবাদিক সম্মেলন উনি কি বললেন? অর্থমন্ত্রী বললেন যে আমার এই বাজেট ব্যবসার পরিবেশকে সহজ করার জন্য বাজেট দিয়েছি। ব্যবসায়ীদের কি বাংলাদেশ? না, বাংলাদেশ 18 কোটি মানুষের বাংলাদেশ। কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ, সর্বস্তরের বাংলাদেশ। আপনি ব্যবসায়িক পরিবার, তাই ব্যবসায়ীদের জন্য বাজেট দিয়েছেন, বাংলার মানুষের জন্য বাজেট দেন নাই। তাই আজকে আমি সাইফুর রহমান মরহুম ওনাকে স্মরণ করছি। উনি যখন বাজেট দিতেন তখন অপোজিশন লিডারদের কাছে টেলিফোন করতেন। আমি অর্থ মন্ত্রণালয়ে 2001 সালে কাজ করেছি। আমাদের সাথে আমাদের মুশফিকুর রহমান
যিনি অর্থ মন্ত্রণালয়ে এইবারে সভাপতি হয়েছেন, উনিও উনার সাথে আমরা কাজ করেছি। আমরা দেখেছি বাজেট যখন বক্তব্য পেশ করা হতো এর আগেই উনি অপোজিশন লিডারের সাথে কথা বলতেন, বাজেট তৈরির ব্যাপারে সহযোগিতা চাইতেন। এইবারের বাজেট যারা তৈরি করেছেন এরা কারা? এরা কি ৩৬শে জুলাইয়ের চেতনাকে ধারণ করেন? না। যারা বাজেট তৈরি করেছেন, অতীতে যেভাবে বাজেট তৈরি করেছেন 18 বছরে যারা স্বৈর শাসক ফ্যাসিস্ট, তাদের বাজেট যারা তৈরি করেছেন এইবারও ঠিক তারাই বাজেট তৈরি করেছেন। আপনারা যদি আমাকে বলেন কে কে সেই রকম, আমি অবশ্যই ধরিয়ে দিতে পারবো, কিন্তু মহান পার্লামেন্টে আমি তাদের নাম ধরতে চাই না। আপনারাই চিন্তা করেন, এই বাজেট আপনারা যে তৈরি করেছেন, আপনারা সবাই স্লোগান দিয়েছেন নির্বাচনের আগে, আমাদের মতো সবার আগে বাংলাদেশ। এইবারের বাজেটে সবার আগে বাংলাদেশের এই স্লোগানটি কি প্রতিফলিত হয়েছে? এটা যদি প্রতিফলিত হতো তাইলে আপনারা কৃষি সম্পর্কে যেই বক্তব্য দিয়েছেন, বাজেট পেশ করেছেন, সেটা কি এইখানে আছে? আমাদের সম্মানিত কৃষি মন্ত্রী জনাব মাওলানা মতিউর রহমান নিজামী বাংলাদেশে 54 বছরে কৃষকদের জন্য মাওলানা মতিউর রহমান নিজামী মন্ত্রী হিসাবে যেই বিশাল পরিবর্তন করেছিল 4 দলীয় জোটের আমলে, সেটা 54 বছরের অন্য কোনো বাজেটে বা অন্য কোনো মন্ত্রী সেটা দেখাতে পারে নাই। সেটা কেমন? মানে স্পিকার, আমাদের মন্ত্রী 4 দলীয় জোটের আমলে যখন কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব নিলেন, উনি তখন ব্লক সুপারভাইজার ছিল প্রতি ইউনিয়নে একজন। আমার মন্ত্রী, আমাদের নেতা শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী কৃষকদের কথা চিন্তা করে উনি প্রত্যেকটা ইউনিয়নে 9 জন করে প্রতি ওয়ার্ড ভিত্তিক একজন ব্লক সুপারভাইজার দিয়ে কৃষকের মধ্যে বিশাল একটি বিপ্লব এনেছিলেন। উনি ঘোষণা দিয়েছিলেন, আজকে আপনারা গাছ রোপণের কথা বলেন, এই গাছ রোপণের চিন্তাধারা সফল করেছিলেন তৎকালীন 4 দলীয় জোটের আমলে 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আমলে সফল কৃষিমন্ত্রী মাওলানা মতিউর রহমান নিজামী বলেছিলেন, একটি বাড়ি খামার বাড়ি আর বনজ শিল্প, বনজ ঔষধ এবং অর্থকরী গাছ লাগানোর বিপ্লব এনেছিলেন মাওলানা মতিউর রহমান নিজামী। কিন্তু আমরা এবারের বাজেটে কি দেখি? কৃষকদেরকে অবহেলা করা হয়েছে। অতীতে যা বাজেট ছিল তার থেকে আপনি কমিয়ে দিয়েছেন। কৃষক ছাড়া বাংলাদেশ বাঁচবে না। তাই আমার প্রস্তাব হলো, কৃষকদের ব্যাপারে এই বাজেটে আপনাকে অবশ্যই কৃষকদের ব্যাপারে আপনাকে বাজেট বরাদ্দ বাড়িয়ে দিতে হবে। মানে স্পিকার, আমি গ্যাস ও কৃষি, গ্যাস ও খনিজ, বিদ্যুৎ, জনপ্রশাসন, প্রবাসী কল্যাণ, বন্দর, স্বরাষ্ট্র ও পুলিশ, বন এবং পরিবেশ আর শিল্প, এই কয়েকটা মন্ত্রণালয়ের উপরে আমি আজকে উল্লেখ করতে চাই। 15টা মন্ত্রণালয়ে আপনি অতিরিক্ত বাজেট দিয়েছেন, কিন্তু এই 9টা মন্ত্রণালয় আজকে দুকে দুকে মরতেছে। গ্যাস, আজকে 54 বছর একটা গ্যাস কূপও আপনারা উত্তোলন করতে পারলেন না। অথচ আমাদের পাশে রাখাইন, এই রাজ্যের পাশেই আজকে বঙ্গোপসাগরে গ্যাস উত্তোলন হয়েছে, অথচ আমরা এখনো পর্যন্ত গ্যাস পাই নাই। গ্যাসের চাহিদা দিন দিন বাড়তেছে, আর আমাদের গ্যাস আমদানি করতে হয়। আমরা একটা গ্যাস কূপও আজকে আমরা 54 বছরে পারি নাই। 1993 সাল আমাদের সম্মানিত ডক্টর খন্দকার মোশাররফ সাহেব খনিজ মন্ত্রী ছিলেন। আমাদের আজকের স্বরাষ্ট্রমন্ত্রী তৎকালীন 91 সালের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অফিসে উনি থাকতেন, প্রধানমন্ত্রীর সহকারী ছিলেন। উনার অবশ্যই খেয়াল থাকার কথা। 1993 সালে যখন পার্লামেন্টে বক্তব্য রাখলাম, তখন মাননীয় প্রধানমন্ত্রী ডক্টর খন্দকার মোশাররফ সাহেবকে নির্দেশ দিলেন যে চৌধুরী যে বক্তব্য রেখেছে, আমাদের চট্টগ্রামের গ্যাস ফিল্ড কুমিরাগুনা, বড় হাতিয়াতে সেই গ্যাস ফিল্ড আপনি পরিদর্শন করুন। ডক্টর খন্দকার মোশাররফ, ওনার মন্ত্রণালয় এবং আমার আজকের স্বরাষ্ট্রমন্ত্রী ওনারা সহ আমার সেই এলাকায় গেলেন। 1978 সালে চট্টগ্রামের গ্যাস ফিল্ড
আমার মাননীয় অর্থমন্ত্রী, আপনিও জানার কথা, রাশিয়ার উদ্যোগে সেই গ্যাস ফিল্ড থেকে অলরেডি গ্যাস উত্তোলন হলো। 1970 সালে আমরা চট্টগ্রামবাসী সবাই আশান্বিত হলাম, চট্টগ্রামে আমরা গ্যাস একটি ফিল্ড পেয়েছি। কিন্তু দুর্ভাগ্য, 1971 সালে দেশ স্বাধীনতার পর আধিপত্যবাদী হিন্দুস্তান আমার ওই রাশিয়ার গ্যাস ফিল্ডে ওনারা সবাই সরজমিনে দেখেছেন, সেইখানে সীসা ঢেলে দিয়ে আমার গ্যাস ফিল্ডটাকে বন্ধ করে দিল। আমরা গ্যাস পেলাম না। আমাদের আজকের স্বরাষ্ট্রমন্ত্রী উনিও গিয়েছিলেন, ডক্টর খন্দকার মুশারফ সাহেব, ওনার সমস্ত মন্ত্রী পরিষদের যারা ডিজি ছিলেন ওনারাও গিয়েছিলেন। তাই আজকে আমি দাবি করছি, আমার চট্টলার ওই গ্যাস ফিল্ড ইন্ডিয়া স্বাধীনতার পর বাংলাদেশকে অর্থনৈতিক দিক থেকে ধ্বংস করার জন্য আমার গ্যাস ফিল্ড শেষ করে দিয়েছিল। বাঁশখালীর চাম্বল আর আমাদের চট্টগ্রামের লোহাগাড়ার বড় হাতিয়ার এই গ্যাস ফিল্ডকে আবার পরীক্ষা নিরীক্ষা করে সেইখানে গ্যাস পাওয়া যায় কিনা সেই ব্যাপারে চিন্তা করতে হবে। মাননীয় স্পিকার, আজকে মাননীয় অর্থমন্ত্রীর কাছে অনুরোধ করব, আপনি গ্যাস সন্ধানের জন্য সেখানে বাজেট বরাদ্দ করেন। এইভাবে রাখাইন বারবার যদি একটা গ্যাস পায়, ইন্ডিয়া যদি গ্যাস পায়, আমাদের 18 বছরের প্রধানমন্ত্রী উনি নাকি সমুদ্র জয় করেছিলেন। আজকে এতদিন হয়ে গেল, উনি ক্ষমতায় 18 বছর ছিল, বঙ্গোপসাগর কোথায় বিজয় করেছে সেটার এখনো পর্যন্ত রেখা উনি দিতে পারেন নাই। আমাদের চট্টগ্রামের আরেক কৃতি সন্তান স্বরাষ্ট্রমন্ত্রী, আজকে আমাদের চট্টগ্রামে একটা কথা এসেছে, ওদের ফতোয়ার জন্য আর মাদ্রাসায় যেতে হবে না। তো আমি জিজ্ঞেস করলাম কেন? ওদের ফতোয়া তো আপনাদের এই পার্লামেন্টে দেওয়া হয়। ফতোয়া কিরকম? ফখরুল ইসলাম মাননীয় মন্ত্রী, উনি যেমন ইসলাম নয়, জামাত ইসলামীও ইসলাম নয়। মানে স্পিকার, জামাত ইসলামীকে জানতে হলে 100 বছরের ইতিহাস জানতে হবে। জামাত ইসলামী কি ইসলামী দল না অন্য কিছু, সেটার ফতোয়া দেওয়ার দরকার নাই। তাই আমাদের চট্টগ্রামে এখন বলতেছে হাল জবানার মুফতি তিনি, আর একটা বললাম না, আলিফ বাতা জানেন না। মানে স্পিকার, আমরা ফতোয়ার জন্য আর হাটহাজারে যাব না, ফতোয়ার জন্য পটিয়াও যাব না, ফতোয়ার জন্য লালবাগেও যাব না। আমাদের এই মহান পার্লামেন্টে জামাত ইসলামীকে ইসলামী দল নয় বলে যিনি বলেন, তার কাছ থেকেই আমরা ফতোয়া নেব। মানে স্পিকার, জামাত ইসলামীর ইতিহাস, গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাস, জামাত ইসলামের ইতিহাস, ইসলামের উপরে যখন এই আঘাত এসেছে, জামাত ইসলামী বজ্রকণ্ঠে রাজপথে প্রতিবাদ করেছে, সারা বিশ্বে স্বীকৃতি দিয়েছে। জামাত ইসলামী হলো ইসলাম রক্ষার জন্য একটি মাত্র বাংলাদেশে, অন্যান্য ইসলামী দলের মতো নয়। জামাত ইসলামী গণতান্ত্রিক, নিয়মতান্ত্রিক, মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য, ওয়েলফেয়ার স্টেট কায়েম করার জন্যই জামাত ইসলামী। তাই নির্বাচনের আগে আমাদের বক্তব্য ছিল ন্যায়, ইনসাফ, বৈষম্যহীন, কল্যাণময় একটি রাষ্ট্র আমরা কায়েম করতে চাই। মাননীয় স্পিকার, আজকে বিদ্যুতের অবস্থা কোথায়? ক্যাপাসিটি চার্জ, আপনারা ক্ষমতায় আসলেন 4 মাস, এখনো পর্যন্ত ক্যাপাসিটি চার্জ আপনাদেরকে দিতে হচ্ছে। এই ক্যাপাসিটি চার্জ দুর্নীতির একটি বিশাল আগ্রা। এই ক্যাপাসিটি চার্জ কোথায় যায়? ইন্ডিয়ার বিদ্যুৎ যাদের সাথে চুক্তি করেছিল। মানে স্পিকার, আমাদের মাননীয় অর্থমন্ত্রী উনি আর আমরা একসাথেই হলমার্কের বিরুদ্ধে বক্তব্য রেখেছি। ক্যাপাসিটি চার্জ বিদ্যুতের এই ব্যাপারে আমরা বক্তব্য রেখেছি, কিন্তু আজকে 4 মাস হয়ে গেল, এখনো আমাদেরকে ক্যাপাসিটি চার্জ অর্থাৎ বিদ্যুৎ না পেলেও যাদের সাথে চুক্তি হয়েছে তাদেরকে টাকা দিতে হবে। কত টাকা দিতে হয় সেটা সাংবাদিক সম্মেলনে মাননীয় অর্থমন্ত্রী আপনি নিজেই সেটা উল্লেখ করেছেন। তাই আমার দাবি, এই ক্যাপাসিটি চার্জ বন্ধ করে দিয়ে আমাদেরকে নতুনভাবে বিদ্যুৎ, আমি প্রশংসা করি আপনারা আজকে বিদ্যুতের ব্যাপারে আপনারা একটা নতুন পদক্ষেপ নিয়েছেন, অবশ্যই সেটা সফল হোক, সেটাই কামনা করি মাননীয় স্পিকার। এরপরে মাননীয় স্পিকার, জনপ্রশাসন কি হচ্ছে? জনপ্রশাসনে 18 বছরের যারা প্রশাসন চালিয়েছেন, যারা সুবিধা পেয়েছেন, পদায়ন পেয়েছেন, ভালো ভালো পোস্ট পেয়েছেন, তাদেরকে কাকেও সরালেন না, সবাইকে আপনারা বহাল তরবিয়তে রেখে দিলেন। আর এখন আপনারা কি করছেন? জনপ্রশাসনে 18 বছরে যারা নির্যাতিত,
যারা পদায়ন হয় নাই, যারা প্রমোশন পায় নাই, তাদেরকে আস্তে আস্তে করে সবাইকে সচিব পদ, জয়েন্ট সেক্রেটারি পদ, এডিশনাল সেক্রেটারি পদ থেকে আস্তে আস্তে তাদেরকে আপনারা বিদায় করে দিচ্ছেন। তাই বলতে চাই, এই বাজেট যদি ৩৬শে জুলাইয়ের চেতনার লোকদেরকে দিয়ে করাতেন, তাহলে সেই বাজেট হতো বাংলাদেশের ১৮ কোটি মানুষের আশা আকাঙ্ক্ষার। কিন্তু এখন আশা আকাঙ্ক্ষার হয় নাই মাননীয় স্পিকার। এই বাজেট হয়েছে গণতান্ত্রিক বাজেট। ১৯৭২ সালের বাজেট, ১৯৭৩ সালের বাজেট দিয়েছিল, সবাই প্রশংসা করেছিল। কিন্তু বাজেট দেওয়ার পর আমরা দেখলাম সেরু মিয়া, অর্থমন্ত্রী ছিল তাজউদ্দিন, আর বাণিজ্য মন্ত্রী ছিল সেরু মিয়া, আমাদের সতর্গানের শফি সওদাগর। অর্থাৎ ব্ল্যাকে যা মাল আসবে, যদি তাজউদ্দিন সাহেব পারমিশন দিয়ে দিয়েছিলেন, সেরু মিয়ার নাম বললেই সব পরিষ্কার কালোবাজার। তাই আমরা দেখতে পেলাম ৭৪-এর দুর্ভিক্ষ, তাই দেখতে পেলাম মরিচের দাম ১৫০ টাকা, যেটা বিগত ১৮ বছরে এসা আলমের মাসুদ, আপনারা তার কথা বলেন, বাংলাদেশকে ধ্বংস করে দিয়েছে। এসা আলমের মাসুদের বিচার আপনারা করতে পারেন নাই। আমার ইসলামী ব্যাংকের ৮৫,০০০ কোটি টাকা লুট করে নিয়ে গিয়েছে মাননীয় প্রধানমন্ত্রী আর তার বোন শেখ রেহেনা। ২,৬৩ বিলিয়ন ডলার বিদেশে পাচার করেছে, সেগুলোর কথা বাজেট বক্তৃতায় মাননীয় অর্থমন্ত্রী আপনি উল্লেখ করেন নাই। আপনি আজকে বাংলাদেশে দুর্নীতি কিভাবে দমন করবেন সেটার কথা বলেন নাই। কোত্থেকে করবেন? ৪ মাসে এখনো পর্যন্ত দুর্নীতি দমন কমিশন আপনারা প্রতিষ্ঠা করতে পারলেন না, বরং দুর্নীতিতে যে বাজেট ছিল এখনো সেটা আপনারা কমিয়ে দিয়েছেন। তাই আপনাদের কাছে অনুরোধ করব, আসুন আপনারা যদি দেশ এবং জাতির স্বার্থে আমরা নতুন যেই যাত্রা শুরু করেছি, সেই যাত্রার জন্য আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা মেহেরবানি করে দয়া করে বাজেটের মধ্যে আমি যেই ৯টা মন্ত্রণালয়ের কথা বলেছি, সেই মন্ত্রণালয়ে বাজেট বৃদ্ধি করার জন্য, সেই ব্যাপারে চিন্তা করার জন্য। মানে স্পিকার, পুলিশ শুধু বলতেছে আইনশৃঙ্খলা, পুলিশের মধ্যে এখনো পর্যন্ত আপনারা ১৪,০০০ শূন্যপদে পুলিশ দেওয়ার কথা বলেছেন। ফ্যাসিস্ট স্বৈরাচার শেখ হাসিনার আমলে যেই পুলিশ নিয়োগ দেওয়া হয়েছে, তাদের ব্যাপারে কোনো তদন্ত হচ্ছে না। ৪ মাসে ১৮ বছরে যেই দুর্নীতি হয়েছে সেটার শ্বেতপত্র আপনারা প্রকাশ করছেন না। আসুন প্রবাসী কল্যাণ, আজকে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে বাজেট বরাদ্দ করতে হবে। চট্টগ্রাম বন্দর এতদিনের বন্দর, এখনো পর্যন্ত বড় ভেসেলগুলা ঢুকতে পারে না, বড় ভেসেলগুলা বাইরে থাকে, সেই ভেসেল থেকে জাহাজ দিয়ে মাল এনে এখনো পর্যন্ত মানদাতার আমলের বন্দর পরিচালিত করা হচ্ছে। তাই আমার স্পষ্ট কথা, মাননীয় অর্থমন্ত্রী, আমাদের চট্টগ্রাম বন্দরকে আধুনিকায়ন করতে হবে, সিঙ্গাপুরের আদলে করতে হবে। আমাদের চট্টগ্রামকে আমাদের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী ঘোষণা করেছিল। বাণিজ্যিক রাজধানী করার জন্য যা করা দরকার, সময় যেহেতু নাই, আমার কাছে স্পষ্ট প্রস্তাব আছে, সেগুলো আপনার কাছে আমি দিতে পারবো। এরপরে কর সংশোধন করার জন্য জাতীয় রাজস্ব বোর্ড যেই সংস্কার পরামর্শ কমিটি আন্টোরিয়াম গভর্নমেন্টের আমলে দিয়েছে, মাননীয় অর্থমন্ত্রীর কাছে আমি সেটা পেশ করব। আপনি সেই অনুসারে আমাদের জাতীয় রাজস্ব বোর্ডকে সাজানোর চেষ্টা করবেন। আমার ধন্যবাদ, ধন্যবাদ মাননীয় সদস্য। পরবর্তী বক্তা জয়নুল আবেদিন ফারুক, নোয়াখালী ২, আপনার সময় ১০ মিনিট। আসসালামু আলাইকুম। এক মিনিট, কে পয়েন্ট অফ অর্ডার? স্পিকার, ১ মিনিট জয়নুল আবেদিন ফারুক। এই চলমান আলোচনার উপরে আপনার পয়েন্ট অফ অর্ডার বলুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের বিরোধী দলীয় সংসদ সদস্য জামাত ইসলামের কথা বললেন, ইসলাম নিয়ে কথা বললেন। মাননীয় সদস্য, ইসলাম আল্লাহর মনোনীত ধর্ম। মাননীয় সদস্য, এখন বক্তৃতার কোনো সুযোগ নেই। বক্তৃতা না, আপনি 10 বাজেট সেকেন্ড, 10 সেকেন্ড, আপনি বাজেট ১ সেকেন্ড না, আপনি বাজেট বক্তৃতা আমি দিয়েছেন। বলতে চাই, না ইসলাম- প্লিজ, এখন আর সময় দেওয়া যাবে না। আপনার বাজেট বক্তৃতা বাকি থাকলে তখন বললেন সময়।
মাননীয় সদস্য জয়নুল আবেদিন ফারুক। মাননীয় স্পিকার, আমি এই সংসদের পক্ষ থেকে আপনাকে, সংসদ নেতাকে, মাননীয় অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানাই। একটি সুন্দর বাজেট এই সংসদে উত্থাপন করার জন্য প্রথমে অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানাই। ওনার একটা বক্তব্য দিয়ে আমি শুরু করতে চাই। অক্টোবর মাস 28 তারিখ ফ্যাসিস্ট আওয়ামী লীগ ক্ষমতায়, সেদিন আজকের অর্থমন্ত্রী যিনি একটা সুন্দর বাজেট উপস্থাপন করেছেন, একটা বক্তব্য বলেছেন, সে বক্তব্যটা আমি সংসদের 348 জন মাননীয় সংসদ সদস্যকে আপনার মাধ্যমে বলতে চাই। উনি বলেছেন শেখ হাসিনা ভোট চোর। সে অর্থমন্ত্রী আজকে স্বাধীনভাবে একটি নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে যে সরকার গঠিত হয়েছে, সেই সরকারের অর্থমন্ত্রী তারেক রহমানের, মাননীয় সংসদ নেতার পরিচালনায় ক্যাবিনেট থেকে পাশ করা একটি বাজেট উপস্থাপন করেছেন। সে বাজেটকে আমি ধন্যবাদ জানাই এবং আল্লাহ পাকের কাছে দোয়া চাই এই সংসদ যেভাবে আজকে মাননীয় বিরোধী দলের নেতা মাননীয় এলজিআরডি মিনিস্টারের উত্থাপিত প্রস্তাবকে সর্বসম্মতিক্রমে এই ধন্যবাদ প্রস্তাবকে সমর্থন দিয়েছেন। আমি ওপারেও ছিলাম, এই পাড়েও ছিলাম। দীর্ঘদিন এই সংসদ আসার সৌভাগ্য হয়েছে। আমার কোনো গুণ নাই, গুণ ছিল সব ধানের শীষ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়ার অবদান। আজকে এই কথাটা বলার এই জন্য, বহু বাজেট দেখেছি, বহু গুণীজনের বাজেটও এখানে উপস্থাপন হয়েছে, কিন্তু এবার আমার একটা জিনিস ভালো লেগেছে, যে বাজেট উপস্থাপনের পর মানি না, মানব না, এই আওয়াজটা আসে নাই। মানি না, মানব না অনেকে বলতেন, কিন্তু এবার বিরোধী দলকেও ধন্যবাদ জানাই। সমালোচনা আপনারা করুন, সেই সমালোচনার জবাব অবশ্যই আমরা দিব, কিন্তু সমালোচনা গঠনমূলক হোক, সেটা আমাদের সংসদ নেতাও বলেছেন। আজকের এই ধন্যবাদ প্রস্তাবকে সমর্থন দেওয়া অর্থ এই যে আমরা এই সংসদকে প্রাণবন্ত করতে এবং সকল বিষয়ে আলোচনার ক্ষেত্র হিসাবে এখানে তুলে ধরতে চাই। মাননীয় স্পিকার, আপনি দেখুন এই বাজেটে কতগুলো বিষয় আজকে উল্লেখ করতে হয়। অর্থনৈতিক স্থিতিশীলতা কিভাবে বাজেটে উপস্থাপন করা হয়েছে সেটা মাননীয় বিরোধী দল সমালোচনা করুন, কিন্তু এই সমালোচনা যেন গঠনমূলক হয় সেই বিষয়ে আপনাদেরকে নজর রাখতে হবে। সুশাসন, সুশাসন আমরা কিভাবে করব সেটাও মাননীয় অর্থমন্ত্রী উপস্থাপনে বলেছেন। সে বিষয়েও আমি অনুরোধ জানাবো সবাই আমরা যেন আলোচনার মাধ্যমে সমালোচনা করি। বিচার বিভাগের স্বাধীনতা, এই বিষয় নিয়ে অনেক কথা হচ্ছে, কিন্তু বিচার বিভাগের স্বাধীনতা আমরা দেখেছি 2011 সালে, মনে আছে, এখানে অনেকেই আমার সাথে জেলে ছিলেন, অনেকে অনেক আসামি হয়েছেন, কিন্তু এই সংসদের এমপি হোস্টেলের মধ্যে বিচার করা হয়েছিল, সেটাও আপনাদের মনে আছে। কিন্তু এবার দেখুন এই ত্রয়োদশ জাতীয় সংসদে এই বিচার বিভাগের স্বাধীনতার জন্য আমরা যে যৌথভাবে কাজ করব সেটাই প্রমাণিত হবে বিচার বিভাগের দেশে স্বাধীনতা আনবে। শিক্ষা, তরুণ সমাজকে আজকে শিক্ষার আলোয় যদি আমরা আলোকিত করতে পারি তাহলে বেকারত্ব থাকবে না, বিদেশে পাঠাতে পারবো। সে বিষয়গুলো মাননীয় বিরোধী দলের নেতারা একটু দেখবেন। স্বাস্থ্য সেবা, শিক্ষা, এই দুইটা বিষয়ে আলোচনা করে আমি আমার বক্তব্য শেষ করব। আজকে বাংলাদেশের স্বাস্থ্য সেবাকে যেভাবে এই সরকার অত্যন্ত গুরুত্ব দিয়েছে, বাংলাদেশে ইতিমধ্যে 50 শয্যা বিশিষ্ট হাসপাতালগুলোকে 100 শয্যায় রূপান্তরিত করার যে বাস্তব পদক্ষেপ নিয়েছে, আমি মাননীয় সংসদ নেতা, মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় স্বাস্থ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই। এই বাংলাদেশের স্বাস্থ্য সেবাকে যদি আজকে উজ্জ্বল করতে হয়, গ্রামগঞ্জে পৌঁছে দিতে হয়, আজকে স্বাস্থ্য খাতে যে অবদান রেখেছে অর্থমন্ত্রী, যে অর্থ বরাদ্দ দিয়েছে, সেগুলা সুফল বয়ে আনবে বলে আমি মনে করি। দেশের মোট জনসংখ্যার অর্ধেক নারী,
এই নারী সমাজকে কাজে লাগাতে হবে, এই নারী সমাজকে শিক্ষার আলোকে উদ্ভাসিত করতে হবে। সেই কারণে আজকে মাননীয় অর্থমন্ত্রী নারী সমাজকে উন্নতি করতে আজকে যে পদক্ষেপগুলো নিয়েছে সেই পদক্ষেপগুলো আমাদেরকে দেখে কাজ করতে হবে। জ্বালানি সম্পদ আমাদের যে প্রবলেম, যে সমস্যা, সেটা আমাদের জ্বালানি মন্ত্রী কয়েকদিন আগে মনে হয় সিঙ্গাপুর গিয়েছিলেন, যে সিঙ্গাপুর থেকে যে আমাদের গ্যাস, দেখেন বিদ্যুৎ, এই বিদ্যুৎ এবং গ্যাসের কারণে শিল্প খাতে অনেক শিল্প বন্ধ হয়ে গেছে, যেটা আমাদের আবুল কালাম সাহেব আমাদের সম্মিলিত পরিষদের বক্তব্য দিয়েছেন। দেখুন মাননীয় প্রধানমন্ত্রী অর্থমন্ত্রীকে বলেছেন যেসব কারখানাগুলো বন্ধ হয়ে গেছে সেই কারখানাগুলোর জন্য 60,000 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে যে শিল্পগুলো বন্ধ হয়ে গেছে 20,000 কোটি টাকা এই শিল্প কারখানাগুলোকে আবার পুনর্জীবিত করার জন্য যে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে সেই জন্য অর্থমন্ত্রী ধন্যবাদ পাওয়ার যোগ্য। আপনারা একটু দেখেন আমাদের বিরোধী দল সমালোচনা করে, অবশ্যই সে সমালোচনার উত্তর আমরা দেব। আজকে সব ক্ষেত্রে আপনার সমালোচনা শুরু করেছেন, এই সমালোচনাগুলো জাতি গঠনে আপনারা আমাদেরকে সহযোগিতা করেন, আমরা আপনাকে সহযোগিতা করব। এই পারে আপনারা একদিন আসবেন, ও পারেও আমরা আরেকদিন যাব, এটাই তো গণতন্ত্রের নিয়ম। কিন্তু সে গণতান্ত্রিক ভাবে সমালোচনা যদি করেন, আজকে একটু আগে আমার ভাই জামাত ইসলামের শাহজাহান চৌধুরী সাহেব, ওনার সাথে আমার এই সংসদে আসার সৌভাগ্য হয়েছে। উনিও কয়েকবার এই পার্লামেন্টে এই বাজেট উত্থাপন করা দেখেছেন, শুনেছেন। উনি একটু আগে স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়কে বলেছেন ইসলাম নিয়ে কথা বলা তো দরকার নাই। মিলন একটু আগে যে কথাটা বলেছে সে কথা দিয়ে আমি যেতে চাই না, তর্ক উত্থাপন করে সংসদকে উত্তপ্ত করতে চাই না। শুধু একটা বলতে চাই, নিজের কথা নিজেরাই বিচার করেন, আপনারা 71 সালে কোথায় ছিলেন নিজেরাই বিচার করেন, আমাদের বলার দরকার নেই। আপনি একটু তাকান মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানের দিকে, সে স্বাধীনতার একদিন আগে কারা সংগঠিত করেছে হত্যাকাণ্ড, কারা বুদ্ধি শূন্য করতে চেয়েছিল বাংলাদেশকে, এই বিষয়টা একটু নজরে নিয়ে আসেন। আপনারা একটু দেখেন, আমরা যখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর কণ্ঠে রেডিওতে যুদ্ধের আহ্বান শুনেছি, ঘোষণা শুনেছি, আমরা তখন এই দলও ছিল না, এই দলের সদস্যও ছিলাম না। আমরা সেদিন বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে সেদিন স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছি। আজকে আপনাদের দলে অনেক মুক্তিযোদ্ধা আছে, কয়েকজন মুক্তিযুদ্ধ বক্তব্য দিয়েছেন, সেখানে তো আপনি মুক্তিযোদ্ধাদের ভাতা বাড়াবার জন্য কথাটা বলেন। ভাতার শহীদ যারা আজকে আমাদের জুলাই বিপ্লবে শহীদ হয়েছে, যারা আহত হয়েছে, তাদের অবশ্যই আমরা স্মরণ করব, কিন্তু 71কে ভোলা যাবে না। 71-এর স্বাধীনতা যুদ্ধে যারা আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন করে আজকে মাননীয় অর্থমন্ত্রী যে বাজেট দিয়েছেন স্বাধীনতা পাওয়ার কারণে, সেই স্বাধীনতা যোদ্ধাদের প্রতি আমি মাননীয় অর্থমন্ত্রী আপনার কাছে বিনয়ের সহিত আপনার মাধ্যমে অনুরোধ করব, অন্তত মুক্তিযোদ্ধাদের ভাতাটা বাড়িয়ে দেন, যাতে বাংলাদেশে একটা স্বর্ণাক্ষরে আপনার নামটা লেখা থাকে। আসুন বাংলাদেশে যে ইতিহাস, সেই ইতিহাস আলোচনা করে এই সংসদকে আগে বলেছি উত্তপ্ত করা যাবে না। তাই আমি অনুরোধ জানাবো, আসুন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে আদর্শ নিয়ে দেশ গড়ার সুযোগ করে দিয়েছেন এদেশে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে এই সংসদে আসার সৌভাগ্য হয়েছে, সেই দেশনেত্রীর কাছে অনেক কথাই শিখেছি। যেদিন এই চেয়ার থেকে আমার নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়া, খালেদা জিয়া প্রধান বিরোধী দলের নেতা সেখানে উপস্থিত ছিলেন, এই নেত্রী স্লিপ দিয়ে সংসদ সদস্যদেরকে বলে দিত, এটা বলো আজকে 4.5 মাসে একটা প্রমাণ দিতে পারবেন আজকের সংসদে নেতা কোন এমপিকে আমাদের দলীয় স্লিপ দিয়ে বলেছে এটা বলো। তাহলে এটাই প্রমাণ হয় বাংলাদেশে গণতন্ত্রের জন্য লড়াই করেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সেই গণতন্ত্রকে নস্যাৎ করে দিয়েছে এই পাশে বসা যারা 16 বছর দেশকে শাসন করেছে, নিষ্পেষিত করেছে, যারা আত্মহত্যা দিয়েছে, যারা এই 17 বছরে অনেক গুম হয়েছে। ইলিয়াসের স্ত্রী আজকে এই সংসদে বসা, উনি বলেছে যে আমার স্বামীকে ফেরত। তাই আজকে আমি আমার বক্তব্য শেষ করতে চাই বলে, আসুন সবাই মিলে দেশ গড়ি, বাংলাদেশ। সবার আগে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।
ধন্যবাদ মাননীয় সদস্য। পরবর্তী বক্তা মোহাম্মদ বরকতুল্লাহ বুলু, নোয়াখালী 3, সময় 8 মিনিট। মাননীয় স্পিকার, আমি সকালে একটা প্রোগ্রামে ছিলাম, আসছি। আমি মাননীয় চিফ হুইপকে বলেছি যে আমাকে 3টার পরে দেন। আমি এটা শারীরিকভাবে সকালে ওল্ড টাউনের ভাওয়ানি একাডেমি স্কুলের একটা প্রোগ্রাম ছিল। ধন্যবাদ। জনাব মোহাম্মদ শাহজাহান, নোয়াখালী 4, সময় 8 মিনিট। কি বলবো? মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। তবে আসলে আমাদেরকে যদি আগে থেকে একটু অবহিত করা হয় তাহলে হয়তো আমাদের বক্তব্য দিয়ে একটু সুবিধা হয়। যেহেতু এটা বাজেট, এখানে একটা এমনিতে একটা বক্তব্য সরকার একটা অনেক পরিসংখ্যান, অনেক তথ্যের বিষয় আছে। যাক, তারপরও যে আমাদের আপনি আহ্বান করেছেন, আপনি সময় দিয়েছেন, এই জন্য আপনার প্রতি সম্মান রেখে আমি দু একটি কথা বলে আমার বক্তব্য শেষ করব। তবে আমি আমাদের চিফ হুইপদেরকে অনুরোধ করব আগামীতে যেন যাদেরকে বক্তব্য দিবেন, যাদেরকে বক্তব্য দিতে অনুরোধ করবেন, তাদেরকে যদি আগে থেকে জানিয়ে দেওয়া হয় তাহলে তারা সেভাবে একটা প্রস্তুতি নিয়ে বক্তব্য দিতে পারে। আমি আশা করি ভবিষ্যতের ব্যর্থ ঘটবে না। মাননীয় স্পিকার, আমাদের সংসদ নেতা মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের মাননীয় অর্থমন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ সাহেবকে ধন্যবাদ জানাই যে আমরা উত্তরাধিকার সূত্রে সেই একটা ফ্যাসিবাদী সরকারের ব্যাংক লুট থেকে শুরু করে একবারে দুর্নীতির কারণে অর্থনীতিকে যেখানে একবারে লণ্ডভণ্ড করে দিয়েছে। এক কথা বলতে গেলে একটা প্রযুদস্ত অর্থনীতির উপর দাঁড়িয়ে মাত্র 4 মাসের একটি সরকার আজকে যে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতি সম্মান রেখে দেশগতের সমৃদ্ধের দিকে, উন্নয়নের দিকে দৃষ্টি রেখে যে একটা বাজেট প্রস্তাব করেছেন, এই জন্য আমি আমার পক্ষ থেকে এবং আমার এলাকার জনগণের পক্ষ থেকে মাননীয় অর্থমন্ত্রী এবং প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিই। আসলে কথায় কথা আসে যে আজকে আমাদের অর্থনীতি বাজেটের আকার নিয়ে কথা, যে অনেক বড় আকারের বাজেট হয়েছে। বাজেটের রাজস্ব আদায় নিয়ে প্রশ্ন, এই রাজস্ব আদায় হবে কিনা, বাজেটের ঘাটতি প্রশ্ন, এত বড় ঘাটতি কীভাবে পূরণ করা হবে, এবং অনেকে বলে থাকেন এই বাজেট নাকি বাস্তবায়ন হবে না। আমি এই প্রসঙ্গে শুধু একটি কথায় স্মরণ করিতে চাই যে মাননীয় স্পিকার, আপনি একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন। আপনার মতো মুক্তিযোদ্ধাদের রক্তের বিনিময়ে বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়েছে। বাংলাদেশের স্বাধীনতা অর্জন হওয়ার পর 72-73 সালে যদিও বাজেটটা খুব ছোট আকারে ছিল, কিন্তু বাজেটটার মধ্যে অনেক ভালো প্রবৃদ্ধি ছিল, 9% প্রবৃদ্ধি ছিল। কিন্তু 74-75-এর দুর্নীতির কারণে এবং দেশের মধ্যে আইন শৃঙ্খলার অবনতির কারণে, একটা লুটের অর্থনৈতিক ব্যবস্থা গ্রহণের কারণে সেই দিন সারা দেশের অর্থনীতি একেবারে বিপর্যস্ত হয়েছিল। আইন শৃঙ্খলা বলতে কিছু ছিল না। একজন সামরিক প্রশাসক হিসাবে জিয়া রহমান 76-77 সালে একটা বাজেট দিয়েছিলেন। সেই বাজেটের পরিমাণটা তৎকালীন সময়ের সময় সহ একটু বড় আকারে ছিল। তখন প্রশ্নটি ছিল টাকা পাবেন কোথায়, এত বাজেট, বড় বাজেট পাস করা সম্ভব নয়। তখন জিয়া রহমান সাহেব বলেছিলেন একটি কথা, মানি ইজ নো প্রবলেম। এবং জিয়া রহমান তার জীবদ্দশায় এবং পরবর্তী পর্যায়ে উনি দেখিয়ে দিচ্ছেন, উনি যখন সেই সাইফুর রহমান যখন লাস্ট বাজেট দেয় তখন সেই বাজেটের প্রবৃদ্ধি ছিল প্রায় 7 পয়েন্ট কত। অতএব আমরা মনে করি, এবং উনি এই যে আরএমজি, এই যে আপনার ম্যান পাওয়ার এক্সপোর্ট, আজকে যে কথাগুলো আসছে তার উপরে আজকে অর্থনীতিবিদ দাঁড়িয়ে আছে, সেই অর্থনীতি ফাউন্ডেশনটা তৈরি করেছিলেন সেদিন এই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। এই জন্য আমি আমার বাজেট বক্তব্য তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করি। ঠিক একইভাবে আজকেও আমি বলতে চাই, আপনারা যেমন যে সংখ্যা প্রকাশ করছেন এত অর্থ কোত্থেকে আসবে, আমার বিশ্বাস তার সুযোগ্য সন্তান তারেক রহমানের নেতৃত্বে আমাদের অর্থমন্ত্রী এই অর্থের যোগান অবশ্যই করতে পারবেন। এবং অর্থ যোগানের জন্য সবচেয়ে বড় সম্ভাবনার দিক হলো আমরা যদি এনবিআরকে পুনর্গঠন করে, আমরা যদি সত্যিকারের কর ব্যবস্থাকে যদি আধুনিকরণ করে, আমরা যদি সেখানে সিস্টেম লসকে কমিয়ে, আমি মনে করি যদি আমরা ব্যবস্থা গ্রহণ করি যেখানে আমাদের 6 লক্ষ কত হাজার টাকা
রাজস্ব আদায় ধরা হয়েছে, সেখানে আমার মনে হয় আরও বেশি রাজস্ব আদায় করা সম্ভব হবে। তবে আমাদেরকে একটা প্রবণতা আমাদের মধ্যে আছে, সেটা হলো আমরা কর ফাঁকি দেওয়ার একটা প্রবণতা। বিশেষ করে আমাদের সাধারণ মানুষ নয়, অনেক বড় বড় কর্পোরেট হাউস আছে, বড় কোম্পানি আছে, যারা তাদের কর নির্ধারণের সময় তারা সঠিকভাবে করটার হিসাব নিকাশ দেয় না, কর্তৃপক্ষ সঠিকভাবে হিসাব নেয় না, যার জন্য যে কর তাদের উপর আরোপিত হওয়া উচিত সেই কর অনেক সময় আরোপিত হয় না। আমার মনে হয় মাননীয় অর্থমন্ত্রী যদি এই বিষয়ের দিকে দৃষ্টি দেন এবং যদি করের এই ব্যাপারটাকে যদি একটু ভালোভাবে যদি একটু স্বচ্ছতা আনতে পারেন, জবাবদিহিতা আনতে পারেন এবং যদি এখানটা রিফর্ম করেন, আমার কেন জানি বিশ্বাস আমাদের যে টার্গেট রাজস্ব আদায়ের, আমার বিশ্বাস তার সাথে বেশিও হয়তো আদায় হতে পারে এবং এটা সম্ভব। দ্বিতীয়ত আমি আরেকটি বিষয় বলি যে আমরা আজকে দেখি যে আমাদের এনভায়রনমেন্ট ডেভেলপমেন্ট প্রোগ্রামের গত বছর দেখলাম এই মুহূর্ত পর্যন্ত 1 মাস আগে 1 মাস পরে শেষ হবে, 11 মাস নাকি 48.সাম এটা বাস্তবায়ন হয়েছে, অর্থাৎ এখন অর্ধেকের বাস্তবায়ন হয়। কিন্তু হয়তো জুলাই মাসকে কেন্দ্র করে ফাইন্যান্সিয়াল ইয়ার লাস্ট মাস হয়তো কেন্দ্র করে দেখা যাবে যে অনেক দূরে আমরা এগিয়েছি। আমার মনে হয় অর্থনীতির প্রবণতা একটা দুর্নীতির একটা এখানে প্রবণতা সৃষ্টি করে এবং এটাকে একটা দুর্নীতিবাজ এখানে সুবিধা নেই। এই জন্য আমি অনুরোধ করবো ফাইন্যান্সিয়াল ইয়ারটা, ফিসক্যাল ইয়ারটা এইভাবে জুন জুলাই না করে আগামী থেকে জানুয়ারি ডিসেম্বর করা যায় কিনা, যদি এভাবে করা যায় এবং আমাদের প্রতি মুহূর্তে প্রতি 3 মাস অন্তর 6 মাস অন্তর যদি আমাদের বাজেট নিয়ে যদি বসে যদি এবং রাজস্ব আদায় নিয়ে যদি এটা একটা যদি আলোচনা করি, যে একটা অবস্থা পার্লামেন্টে যদি কোনো ব্যবস্থা থাকে 6 মাস অন্তর একটা পার্লামেন্টের ব্রিফ দেওয়ার, তাহলে আমার মনে হয় অনেকটা সত্যতা আসবে, জবাবদিহিতা আসবে এবং আমরা এই বাজেট দিয়েই আমরা আমাদের আজকে যে আশঙ্কা আমাদের মধ্যে এটা বাস্তবায়ন হবে কিনা, আমার মনে হয় আশঙ্কা থাকবে না, আমি মনে করি বাস্তবায়ন হবে। আরেকটা বিষয় আমি একটু মনোযোগ আকর্ষণ করতে চাই, সেটি হলো যে আমরা লক্ষ্য করি আমাদের অর্থমন্ত্রী কদিন আগেই এই মাননীয় স্পিকার আমাদের মাননীয় অর্থমন্ত্রী কদিন আগে বলেছেন যে প্রায় অনেকগুলো প্রকল্প নাকি বিগত সরকার আমলে নেওয়া হয়েছে, যেগুলো ওনার জন্য একটি বিরাট বোঝা। আমি মনে করি সেই অভিজ্ঞতার আলোকে আগামী দিনে আমরা এখানে সবাই আমাদের এলাকার উন্নয়নের কথা বলি, এলাকার রাস্তাঘাট অনেক দাবি দেওয়া করি। আমার মনে হয় মাননীয় অর্থনীতিকে আমি অনুরোধ করবো প্রকল্প গ্রহণ করার সময় আমাদের যদি এই মাথার মধ্যে এটা থাকে যে ডেভেলপমেন্ট ফর ফার্দার ডেভেলপমেন্ট, ডেভেলপমেন্ট ফর নট করাপশন। অতীতের সংস্কৃতি ছিল ডেভেলপমেন্ট ফর করাপশন, যার কারণে আমরা আজকে দেশকে ধ্বংস করে ফেলেছি। আজকে আমাদের সব অনেক টাকা খরচ হয়েছে, কিন্তু আমরা সে টাকার বিনিময়ে আসলে কিন্তু অবকাঠামোতো কোনো একটা সুবিধা পাই নাই। সকল ক্ষেত্রে আজকে ধ্বংস হয়ে গেছে একবার দেশ। এই জন্য আমি মনে করি যে প্রকল্প নেওয়ার সময় যে প্রকল্প উৎপাদনমুখী হবে, যে প্রকল্প আগামী ডেভেলপমেন্টকে সাহায্য করবে, যে প্রকল্প আগামী দিনে অর্থনীতিকে আরও শক্তি যোগাবে, সেরকম প্রকল্প গ্রহণ করে যদি আমরা বার্ষিক উন্নয়ন কর্মসূচি প্রণয়ন করি এবং সেভাবে যদি আমরা সত্যতা, জবাবদিহিতা এবং বাস্তবায়ন সক্ষমতা অর্জন করতে পারি, আমার মনে হয় বাজেট নিয়ে আমাদের মধ্যে যে সংঘাত তৈরি হয়েছে এই সংঘাত থাকবে না। আমি আমার বন্ধু আমাদের একসাথে আমরা এমপি হয়েছি, একসাথে অনেকদিন কাজও করেছি, আমার নামে নাম, তবে আমার সাথে সর্দি নাই, ওনার সাথে সর্দি আছে, আমাদের সাধারণ সর্দি সাহেব। একটু মাননীয় সদস্য, পরবর্তী বক্তা। ধন্যবাদ, ধন্যবাদ মাননীয় সদস্য। পরবর্তী বক্তা মোহাম্মদ আব্দুল বারী, মাননীয় প্রতিমন্ত্রী, জয়পুরহাট 2। আপনার সময় 8 মিনিট। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, বাজেট বক্তব্যের শুরুতেই আমি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করি বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা এবং এই দেশকে অর্থনৈতিকভাবে স্থিতিশীল এবং বিশ্ব দরবারে একটি মর্যাদাবান রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা যিনি করেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরোত্তম। আমি শ্রদ্ধা জানাই এদেশে সংসদীয় গণতন্ত্রে যিনি প্রবর্তন করেছেন, নারীর অধিকার, নারী শিক্ষার যিনি পথ প্রদর্শন করেছেন, আমাদের মা, গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি আমি শ্রদ্ধা জানাই। দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনে যারা শহীদ হয়েছেন,
গুম খুন হয়েছেন, নির্যাতিত হয়েছেন, তাদের প্রতি শ্রদ্ধা জানাই। জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের প্রতি আমি উষ্ণ অভিনন্দন ও গভীর শ্রদ্ধা জানাই মাননীয় প্রধানমন্ত্রী সংসদ নেতা জনাব তারেক রহমানকে, যিনি এশিয়ার দুটি গুরুত্বপূর্ণ দেশ সফর করে তার নিজের এবং দেশের মর্যাদা বৃদ্ধি করেছেন এবং আন্তর্জাতিকভাবে এই দেশকে একটি উচ্চমাত্রায় নিয়ে গেছেন। মাননীয় স্পিকার, বাজেট বক্তৃতায় অনেকগুলো বিষয় এসেছে। তার মধ্যে সবচেয়ে বেশি যেটি মাননীয় বিরোধী দলীয় সংসদ সদস্য মহোদয়গণের কাছ থেকে এসেছেন যে বাজেটটি বাস্তবায়ন করা সম্ভব কিনা। একটি বাজেট বছরের আয় ব্যয় হিসাব শুধু নয়, বাজেটের ভিতরে আর্থসামাজিক অবস্থা, দেশের উন্নয়নের সাথে সাথে দেশটি ভবিষ্যতে কিভাবে মানুষের কল্যাণে যে কাজগুলো হবে, আর্থিক ব্যবস্থাপনা, মূল্যস্ফীতি বা মুদ্রাস্ফীতি সহ বিভিন্ন বিষয় যেগুলো জড়িত সবগুলো বিষয় অন্তর্ভুক্ত থাকে, এটি একটি দলিল। মাননীয় প্রধানমন্ত্রী এই বাজেট প্রণয়নের জন্য দীর্ঘ সময় তিনি বিভিন্ন সেক্টরের সাথে কথা বলেছেন। মাননীয় অর্থমন্ত্রী নিরলস পরিশ্রম করেছেন। এই বাজেট একটি জনবান্ধব বাজেট এবং বাস্তবায়নযোগ্য। এই বাজেট প্রণয়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় অর্থমন্ত্রীকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। মাননীয় স্পিকার, এখানে যে বিষয়গুলোকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে তার মধ্যে কয়েকটি বিষয়, যেমন বিনিয়োগের পরিবেশ, বিনিয়োগ বান্ধব পরিবেশ উন্নয়ন, দেশি বিদেশি বিনিয়োগ যাতে দেশে আসে এবং যাতে মানুষ এখানে বিনিয়োগ করতে পারে, এজন্য যে দীর্ঘসূত্রিতা, সেই দীর্ঘসূত্রিতা যাতে না থাকে, ওয়ান স্টপ সার্ভিস এটির ব্যবস্থা রাখা হয়েছে। আর্থিক খাতে সংস্কারের বিষয়ে ব্যাপকভাবে এখানে আলোচনা করা হয়েছে। ব্যাংক ব্যবস্থা, মাননীয় স্পিকার, যেখানে ব্যাংক ব্যবস্থা নষ্ট হয়ে গেছিল, ধ্বংস হয়ে গেছিল, সেখান থেকে উঠে আসতেছে। এখন যে ইসলামিক কতগুলো ব্যাংক নিয়ে যে নতুন একটি ব্যাংক গঠন করা হয়েছে, সে ব্যাংকেও কিন্তু এখন কাস্টমারদেরকে টাকা দেওয়া তারা শুরু করেছে। মাননীয় স্পিকার, জ্বালানি নিরাপত্তা, আমরা জ্বালানি নিয়ে একটু সংকটে ছিলাম। জ্বালানি নিরাপত্তার জন্য আমাদের যাতে জ্বালানি ব্যবস্থাপনা এবং সেই সাথে জ্বালানি সংরক্ষণের জন্য যাতে আমরা দীর্ঘমেয়াদী সংরক্ষণ করতে পারি, সেই বিষয়গুলো অন্তর্ভুক্ত আছে। খাদ্য নিরাপত্তা ব্যবস্থা অন্তর্ভুক্ত আছে। কর্মসংস্থান সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটি, মাননীয় স্পিকার, এখানে গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করার জন্য ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ধর্মীয় প্রতিষ্ঠানের প্রধানদের ভাতার ব্যবস্থা, স্বাস্থ্য কার্ড, এই বিষয়গুলোকে নিয়ে আসা হয়েছে। গ্রামীণ অর্থনীতি যত দৃঢ় হবে তত মূল্যস্ফীতি কমবে এবং মানুষের ভিতরে স্বস্তি শান্তি আসবে। দ্রব্যমূল্য, মাননীয় স্পিকার, দ্রব্যমূল্য স্থিতিশীল আছে। এখানে হঠাৎ করে একসময় বলা হলো যে চালের দাম বেড়ে গেছে। মাননীয় প্রধানমন্ত্রী এই সংসদেই তিনি ওই বিষয়টি দেখেই নির্দেশনা দেন। মাননীয় বাণিজ্য মন্ত্রী সহ আমরা যাই বাজারে এবং বাজারে চালের দাম স্থিতিশীল। এখানে ধান ক্রয় করা হচ্ছে, চাল ক্রয় করা হচ্ছে, যাতে কৃষক ভাইয়েরা যাতে তাদের উৎপাদন খরচ সহ যে মূল্যটি সরকার থেকে নির্ধারণ করা হয়েছে সেই মূল্যটি পায় এবং এটি সারা দেশে চলমান আছে। মাননীয় সংসদ সদস্য মহোদয়গণ এভাবে ওয়াকিবহাল এবং ওনারা সহযোগিতা করছেন, ওনাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। মাননীয় স্পিকার, ক্রিয়েটিভ অর্থনীতির উপরে জোর দেওয়া হয়েছে। আমি আমার নিজের এলাকার দুটি কথা বলবো। এখানে আঙ্গুর চাষ, অ্যাভোক্যাডোর মতো ফল, এখানে স্ট্রবেরি, এই ধরনের ফলগুলো কিন্তু চাষ হচ্ছে। মানুষকে যদি স্বস্তি দেওয়া যায়, মানুষকে যদি তাদের কাজ করার সুযোগ সৃষ্টি করে দেওয়া যায়, সকলেই কাজ করে কিন্তু দেশকে উন্নত করবে। আরেকটি বিষয়, মাননীয় স্পিকার, আমি কথা বলবো সুশাসন।
এখানে কথা আসছে সকল ক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা, সকল ক্ষেত্রে স্বচ্ছতা এবং জবাবদিহিতা প্রতিষ্ঠা, সেই সাথে সকল নিয়োগ পদায়নের ক্ষেত্রে, পদোন্নতির ক্ষেত্রে সততা, দক্ষতা এবং মেধা এটির উপরেই গুরুত্ব দেওয়া হচ্ছে। কারণ একটি মেধাবী, সৎ এবং দক্ষ প্রশাসন ছাড়া এই বাজেট বাস্তবায়ন করা সম্ভব নয়। এজন্য সকল ক্ষেত্রে সততা এবং দক্ষতাকে গুরুত্ব দেওয়া হচ্ছে এবং সেভাবেই 17 বছরে যে প্রশাসন ব্যবস্থা ধ্বংস হয়ে গিয়েছিল সেই প্রশাসন ব্যবস্থাকে সেইভাবে গড়ে তোলা হচ্ছে এবং সরকারের যে উন্নয়ন কর্মসূচি যেটি আছে এখানে 3 লক্ষ কোটি টাকা, 3,16,75 কোটি টাকা, এই টাকাটি যে ব্যয় হবে সরকারের একটি টাকাও যেন অপচয় না হয় সেই লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী তিনি ওয়াকিবহাল। একনেকের মিটিংগুলোতে থ্রেড বিয়ার ডিসকাশন হয়, মাননীয় প্রধানমন্ত্রী নিজে প্রত্যেকটা বিষয় দেখেন এবং মনিটর করেন এবং যাতে টাকাগুলো যদি সঠিকভাবে ব্যয় হয় এটা উনি নির্দেশনা দেন এবং সেটিকে কার্যকর করার জন্য সকলকে উনি সেই পরামর্শ এবং সেই মনিটরিং ব্যবস্থা জোরদার করছেন। এখন যদি এই টাকা সঠিকভাবে ব্যয় হয় তাহলে এটি মানুষের আয় এবং এই আয় থেকেই আয় যত বেশি হবে ততই কর্মসংস্থান বাড়বে, কর্মসংস্থান বাড়লে আয় বাড়বে, আয় বাড়লে বিনিয়োগ বাড়বে। অর্থনৈতিক যে সার্কেল, এই সার্কেল অনুযায়ী দেশের আমরা এই উন্নত দেশের দিকে ধীরে ধীরে এগিয়ে যেতে পারবো। মাননীয় স্পিকার, আমার সময় শেষ। অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী। পরবর্তী বক্তা জনাব শেখ ফরিদুল ইসলাম, বাগেরহাট 3, আপনার সময় 8 মিনিট। অনুপস্থিত। মোহাম্মদ নুরুল ইসলাম ভোলাচার, জনাব আলতাফ হোসেন চৌধুরী, পটুয়াখালী 1, আপনার সময় 8 মিনিট। স্পিকার, আপনাকে ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি প্রথমেই বলতে চাই আমাদের লিডার, আমাদের প্রধানমন্ত্রী, উনি যে এখন মালয়েশিয়া এবং চায়না থেকে আসলেন, বিশেষ করে চায়নার কথা বলছি আমি। হিজ চায়না ভিজিট বাই অল স্ট্যান্ডার্ড ইজ এ হাই ভোল্টেজ ভিজিট। এবং ওখানে নেতৃবৃন্দের সঙ্গে, বিশেষ করে মিস্টার শি জিনপিংয়ের সঙ্গে ওনার যে আলাপ আলোচনা হয়েছে, যা আমরা টিভিতে দেখেছি, ট্রুলি ড্যাজলিং ডিসকাশন। এবং সেই জন্য দেশবাসীর পক্ষ থেকে, হাউজের পক্ষ থেকে ওনাকে আন্তরিক ধন্যবাদ দিচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি এবং উই গিভ হিম এ হিরোজ ওয়েলকাম। এদের জনগণের মধ্যে যারা সবচেয়ে বেশি খুশি হয়েছে আমি একজন। স্পিকার, আমি চায়নাতে গিয়েছিলাম প্রথমবার আমার জীবনে 1966, আর বর্তমানে চায়না ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশনের আমি প্রেসিডেন্ট। আই এম ভেরি ভেরি প্রাউড অফ দিস ভিজিট। মাননীয় স্পিকার, আমি স্মরণ করতে চাই মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং গণতন্ত্রের মা তথা আপসী নেত্রী ম্যাডাম খালেদা জিয়া, ওনাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। আমি মাগফিরাত কামনা করছি 71-এর শহীদ মুক্তিযোদ্ধাদের জন্য এবং 24-এর জুলাই যোদ্ধাদের জন্য।
আর যারা এখন হসপিটালে অসুস্থ আছেন, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন, আমি তাদের সুস্থতা কামনা করছি। মাননীয় স্পিকার, আমি ধন্যবাদ দিচ্ছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে, যিনি আমাকে আজকে এখানে দাঁড়িয়ে কথা বলার সুযোগ করে দিয়েছেন। আমি ধন্যবাদ দিচ্ছি আমার এলাকার জনগণ, আবাল বৃদ্ধ বনিতা, যারা 1 লক্ষ ভোটের ব্যবধানে ধানের শীষকে জিতিয়ে আমাকে এখানে এই সংসদে তাদের কথা বলার জন্য পাঠিয়েছে। এই সংসদ হলো সেই সংসদ, অনন্য সংসদ, যেখানে বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে এখানে এমন কেউ নয় যে অত্যাচারিত হয় না, নির্যাতিত হয় নাই। তাদের বিরুদ্ধে মিথ্যা বানোয়াট মামলা, গ্রেপ্তার, হাজত, কারাবাস, গুম, আয়নাঘর ও ফাঁসির আসামি হয়ে আমরা এখানে আসি। এবং এখানে যারা আছেন, আমার মনে হয় বাংলাদেশের জনগণের কাছে তারা সবাই হিরো। এবং ভালো করে যদি আমরা চারদিকে তাকাই, তাহলে বলতে পারি যে এই হাউস এখন ইজ এ গ্যাদারিং অফ ইগলস, ইগল। এবং এই দেশ বাংলাদেশ যাতে